পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের গা ঘেঁষে মাটি কাটার ঘটনায় তোলপাড়। ঝুঁকির শঙ্কায় কাজ বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের। চুক্তি অনুযায়ী কাজ করার দাবি রেল মন্ত্রণালয়ের। তো নিচের মাটি সরাই ফেলছে, পিলার নরম হয়ে যাইব, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। ক্ষতিগ্রস্ত হইব যে পিলার সাথে মাটি যখন লয়ে গেছে গা, ক্ষতিগ্রস্ত হবে না। অস্থায়ী যা কিছু করবে পরবর্তীতে তারা সেটা সরিয়ে আগের মতো আবার করে দিবে। আর্মিদের উপস্থিতিতে তারা এটা মাটিগুলো কেটে আগের মতো করতে যাচ্ছিল। রৌমারী সীমান্তের শূন্য রেখায় এখনো আটকে আছে ৯ নারী পুরুষ শিশু। রাজশাহীর রাউথার ওপারে জড়ো করা ২৩ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ছাড়াও যোগ দিবেন জনসভায়। জেলাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনা দেশ জুড়ে জন্ম দিয়েছে আলোচনার। কেউ কেউ শঙ্কা করছেন এতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে পুরো সেতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি কাটার ভিডিও ছড়িয়ে পড়লে কাজ বন্ধের নির্দেশনা দেয় জেলা প্রশাসন। অন্যদিকে রেলপথ মন্ত্রণালয় বলছে চুক্তির অংশ হিসেবেই মাটি কাটছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। পদ্মা সেতুর রেল সংযোগ সেতু, যার মাধ্যমে রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর রেল সংযোগ স্থাপনের পাশাপাশি সহজ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রেল সেতুর পিলারের নিচে একটি চক্রের মাটি কাটার ভিডিও। বিষয়টি নানা আলোচনা সমালোচনা জন্ম দেয়। সত্যতা যাচাইয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ ইদ্রাকপুর এলাকায় টিম যমুনা দেখা যায় রেল সংযোগ সেতুর ৮৪ থেকে ৮৭ নম্বর পিলারের গা ঘেঁষে মাটি কাটা হয়েছে। মাটি কাটার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। এতে সেতুর কোনো ক্ষতি হচ্ছে কিনা বা ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। এলাকাবাসীর অভিযোগ, রেল সংযোগ সেতু নির্মাণে বাংলাদেশের পক্ষে কাজের তদারকি করেছেন এমন ঠিকাদারের সাথে মিলে মাটি কেটেছে স্থানীয় প্রভাবশালী চক্রটি। যেহেতু নিচের মাটি সরাই ফেলছে, পিলার নরম হয়ে যাইব, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। এটা তো সাধারণ যার বিবেক আছে ও তো এই জায়গা থেকে মাটি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ক্ষতিগ্রস্ত হইব যে পিলার সাথে মাটি যখন লয়ে গেছে গা, ক্ষতিগ্রস্ত হবে না। হবে তো। সরজমিনে দেখা গেল মাটি কেটে তা নেওয়া হয়েছে পার্শ্ববর্তী ইউএসএ ইটভাটায়। সেখানে মালিক বা ম্যানেজার কাউকে না পাওয়া গেলেও শ্রমিকরা জানালেন সেতুর কাছ থেকেই মাটি কেটে নেওয়া হয়েছে। বালু আনছি ওই ব্রিজের তলতে। কিনে আনছেন? কিনে আনছে এটা তো সাবেরা বলতে পারো, আমরা তো বল না, আমাকে রাখতে কইছে বালু, আমরা গাড়ি দেখে রাখছি। ওটা হ্যাঁ বলতে পারবো, কাগজে বিক্রি করে রাখ করে মাটি বিক্রি করে, আমরা কি রাখতে থাকি নাকি। পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের কাছে মাটি কাটার খবর পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। জানান বৈধ কাগজপত্র না থাকায় মাটি কাটা বন্ধ করতে বলা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য যিনি কনসালটেন্ট আছেন তার তত্ত্বাবধানে এবং ওই প্রকল্পের যে মূল ঠিকাদারি তার একটা পার্ট হিসেবে এটা করা হচ্ছে। কিন্তু আমরা তাদের এই বক্তব্যে সন্তুষ্ট না, আমরা অফিসিয়াল ডকুমেন্ট দেখতে চেয়েছি। আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে ক্লিয়ার যে তাদের স্টেটমেন্ট অথবা তাদের যে চিঠিপত্র বা তাদের অনুমোদনপত্র সেগুলো আমরা চেয়েছি। তবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব দিলেন ভিন্ন তথ্য। রেল সংযোগ সেতু নির্মাণের সময় মালামাল পরিবহনের জন্য মাটি ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। চুক্তি ছিল প্রকল্পের কাজ শেষে সেই রাস্তার মাটি সরিয়ে নেবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। সেই চুক্তি অনুযায়ী কাটা হচ্ছিল সেতুর পিলারের পাশের মাটি। ভায়াডাক্টের সময় কন্ট্রাক্টর একটা অস্থায়ী রাস্তা নির্মাণ করেছিল। দেখা ছিল ওদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে অস্থায়ী যা কিছু করবে পরবর্তীতে তারা সেটা সরিয়ে আগের মতো আবার করে দিবে। আর্মিদের উপস্থিতিতে তারা এটা মাটিগুলো কেটে আগের মতো করতে যাচ্ছিল। যেহেতু অনেকদিন ধরে মাটিগুলো এখানে বসে গেছে, মাটি এখন আর ওদের অস্থায়ী রাস্তা বলে মনে হয় না। এখন মনে হচ্ছে যে এটা মাটির নিচ থেকে পিলারের নিচ থেকে মাটিগুলো সরিয়ে ফেলা হচ্ছে। রাষ্ট্রীয় স্থাপনা যেন ক্ষতিগ্রস্ত না হয় বা ভবিষ্যতেও কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
বিশ্বকাপের জি গ্রুপে 2-2 গোলে ড্র হলো ইরান ও নিউজিল্যান্ডের লড়াই। নিউজিল্যান্ডের দুটি গোলই করেন এলাইজা জাস্ট। 7 মিনিটে নিউজিল্যান্ডকে লিড এনে দেন এলাইজা, তবে 32 মিনিটেই রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। প্রথমার্ধ 1-1 স্কোর লাইনের পর দ্বিতীয়ার্ধের 55 মিনিটে আবারও এগিয়ে যায় অল হোয়াইটরা। 8 মিনিটের ব্যবধানে রেজাইয়ানের দারুণ এক ক্রসে অনেকটা লাফিয়ে হেডে ইরানকে সমতায় ফেরান মোহেবি। 2-2 সমতার পর পাল্টা আক্রমণ হলেও গোলে দেখা পায়নি আর কেউ। তাতে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। প্রতিযোগিতামূলক ম্যাচে এটি ছিল দুই দলের প্রথম লড়াই। বিশ্বকাপে অভিষেক ম্যাচেই চমক দেখালো বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোল শূন্য ব্যবধানে রুখে দিয়েছে তারা। এই রূপকথার মহানায়ক 40 বছর বয়সী গোলরক্ষক ভাজিনিয়া। স্পেনের 7টি নিশ্চিত গোল ঠেকিয়ে মাঠে যেন মানব প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ম্যাচের প্রথম 30 মিনিট পর্যন্ত গোল মুখে মাত্র একটা শট নেয় স্পেন। প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের হার বাড়ায় দলটি। ম্যাচে 40 মিনিটে ওপেন নেটেও গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার ফেরান তোরেস। ক্রস বারে লেগে ফিরে আসা বলে আরজাবলের হেডও সেভ করেন ভাজিনিয়া। ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় তুলেও ফেরান তোরেস কিংবা লাপোর্তেরা ভাঙতে পারেননি কেপ ভার্দের রক্ষণ। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্পেনকে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। জয় দিয়ে আসর শুরুর প্রত্যয় কোচ লিওনেল স্কলনির। ইনজুরি কাটিয়ে খেলবেন গোলরক্ষক এমি মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। বিপরীতে চমক উপহার দিতে প্রস্তুত রিয়াদ মাহরেজের আলজেরিয়া। বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হবে ম্যাচ। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মজনেবি তারেক। বিশ্বকাপ মিশন শুরুর আগে স্বস্তির হাসি কোচ লিওনেল স্কালোনির মুখে। শঙ্কার মেঘ কেটেছে, চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে খেলছেন গোলরক্ষক এমি মার্টিনেজ। সংবাদ সম্মেলনে হাসি মুখে সেই তথ্য নিশ্চিত করেছেন স্কালোনি নিজেই। এমিলিয়ানো মার্টিনেজ ভালো আছে, তাকে নিয়ে ইনজুরির যে শঙ্কা ছিল তা কেটে গেছে। তাকে পাওয়া যাবে এবং প্রথম ম্যাচে খেলতে সে প্রস্তুত। আলজেরিয়ার বিপক্ষে দিবু তার সেরাটা দিতে মুখিয়ে আছে। সুখবর আছে আক্রমণ ভাগে। নাম্বার 9 পজিশনে শতভাগ ফিট হুলিয়ান আলভারেজ। আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী হতে এই অ্যাটলেটিকো মাদ্রিদ তারকাকে লড়তে হবে লাউতারো মার্টিনেজের সঙ্গে। তবে রক্ষণে অভিজ্ঞ তাগলিয়াফিকোর সার্ভিস মিস করবে আলভিস সেলেস্তারা। আলজেরিয়াকে হারাতে দুই ধরনের কৌশল ঠিক করে রেখেছেন স্কালোনি। 4-3-3 অথবা 3-5-2 ফরমেশনে ম্যাচ শুরু করবে আলভিস সেলেস্তারা। এলেমটেনের শেষ বিশ্বকাপের শুরুটা ভালো করতে সব বিকল্পই হাতে রেখেছেন এই আর্জেন্টাইন মাস্টার মাইন্ড। আসলে আলজেরিয়া মরক্কোর মতোই এক প্রতিপক্ষ। তারা বেশ একই রকম খেলে। তাদের দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে এবং তাদের একজন দারুণ কোচ আছেন যাকে আমিও চিনি এবং যিনি তার দলকে খুব ভালো খেলান। আর ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচটি দেখলে বোঝা যায় কেন আপনার আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। স্পেনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কোনো প্রতিপক্ষই সহজ নয়। 12 বছর পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার র্যাঙ্কিং 27 নম্বরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ে দলটির বড় ভরসা নিঃসন্দেহে রিয়াদ মাহরেজ। জমাট রক্ষণের সঙ্গে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার পরিকল্পনা আফ্রিকার প্রতিনিধিদের। বিশেষ করে গোলরক্ষক পজিশনে সবার দৃষ্টি থাকবে জিদান পুত্র লুকা জিদানে। বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারানো ও উরুগুয়ের সঙ্গে ড্রয়ের আত্মবিশ্বাস সঙ্গী টিম আলজেরিয়ার। প্রথম ম্যাচটি সবার জন্যই কিছুটা অজানা বা রহস্যময়। এ কারণে আমাদের নিজেদের উপর মনোনিবেশ করা, নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করা এবং কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রথম ম্যাচের ফলাফল সবসময় আপনাকে পরবর্তী ম্যাচগুলোর দিকে আরো বেশি আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দু দল। 2007 সালের সেই ম্যাচে 4-3 গোলে জিতেছিল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের এই কানসাস সিটি স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে হোঁচট খেয়েছে।
তাই বাড়তি সতর্কতা আলবিসেলেস্তা শিবিরে। পূর্ণ শক্তিমত্তা এবং সেরা কৌশল নিয়েই মাঠে নামবেন কোচ স্কালোনি। বিপরীতে 12 বছর পর বিশ্বকাপ খেলতে আসা আলজেরিয়া অপেক্ষায় আছে একটি অঘটন জন্ম দেয়ার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি স্টেডিয়াম, কানসাস, যুক্তরাষ্ট্র। বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, শ্রমিকরা কি বলছেন আর তাদের গার্মেন্টস মালিক পক্ষের কারো সাথে কি কথা হয়েছে আপনার একটু জানাবেন বিস্তারিত। বলতে চাই যে এই যে নাসা গার্মেন্টস যেটি তেজগাঁয়ে বেগুনবাড়িতে অবস্থিত, সেই কারখানার শ্রমিকরা ঈদের পরে যখন আসে কাজে যোগ দিতে, তখন থেকে তারা দেখে যে এই কারখানাটি গার্মেন্টস ফ্যাক্টরিটি বন্ধ এবং তাদের বেতন ভাতা অনেক পাওনা আছে। তারা বলছেন যে তারা নাসা অ্যাপারেলসে, নাসা নিট লিমিটেডে তারা কাজ করেন, তারা তাদের 2026 সালের মে মাসের বেতন দেওয়া হয়নি এবং শ্রম আইন অনুযায়ী যে ফ্যাক্টরি বন্ধ করার যে নীতিমালা, যে 7 দিনের মধ্যে সমস্ত শ্রমিক কর্মচারীদের পাওনাদি পরিশোধ করতে হবে, সেটি কিন্তু তারা করেনি এবং শ্রম আইনের লঙ্ঘন। তারা বেতনের দাবিতে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, চারপাশে কিন্তু গাড়ি আটকে আছে। পুরো মহাখালী, তেজগাঁও, 7 রাস্তা এই সড়কটি অবরোধ। তারা রাস্তায় বসে গেছেন, দেখতে পাচ্ছেন যে রাস্তায় বসাতে পুরো চারপাশে কিন্তু গাড়ির জট এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি, এই তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি, সেই সাথে এখানকার যিনি আছেন উপপুলিশ কমিশনার, ডিসি সহ সবাই এই পোশাক শ্রমিকদেরকে বোঝাচ্ছেন, মালিকপক্ষকে ডাকার চেষ্টা করছেন। তাদের যে দাবি দাওয়া, যে বেতনাদি যে দাবি, সেই পাওনা পরিশোধের জন্য মালিকদেরকে অনুরোধ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেখছি যে আসলে এই সড়কটি খুলে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছেন। অনেকক্ষণ ধরেই তারা এখানে কিন্তু অবস্থান নিয়ে আছেন। একটু দেখা, এখানে আপনি দেখতেই পাচ্ছেন পুলিশের সব এই রেঞ্জের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এখানে আছেন এবং চেষ্টা করছেন, শ্রমিকদের সাথে কথা বলছেন যে এই পরিস্থিতি, এই অন্তত সড়কটি যেন খুলে দেওয়া হয়, চলাচলের উপযোগী করা হয়, সেই চেষ্টাটি করছেন। পুরো সড়কটি চারপাশে যেদিকেই দেখবেন সবখানেই কিন্তু এই পোশাক শ্রমিকরা তাদের যে দাবি বেতন ভাতার, সেই দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন। একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের দাবিটা একটু বলবেন? আমাদের দাবি, আমার ছুটি দিছে, ছুটি দেওয়ার পরে আমরা এদিকে গার্মেন্টস বন্ধ করে দিছে, আমরা না জানাই গার্মেন্টস বন্ধ করে দিছে। 2 মাসের বেতন পাবেন? 2 মাসের বেতন, ছুটির টাকা, বুকে একটা বেতন আছে, ওই বেতন আমাদের 12 ফিট। তারপরে আমরা রাস্তা থামছি, আমরা তো ঘর ভাড়া কোনো মাফ নাই, আমরা কারণ বিল মাফ নাই, আমরা বাচ্চাদের লেখাপড়ার খরচ আছে। আমরা দাবি যারা আমরা পূর্ণ করে দিয়ে দে, আমরা রাস্তা থামতে বাধ্য না। শুনছেন তাদের যে দাবি, সেই দাবির সপক্ষে তারা দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এই সড়কে অবস্থান নিয়ে থাকবেন। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদ্দিন হাসপাতাল আপিল করলে তার রায় সরকারের পক্ষেই আসবে, এমনটাই মনে করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনাটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়। হাইকোর্ট এই ঘটনাকে গুরুত্বের সাথে বিবেচনা করবে। সকালে রাজধানীর স্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, 2 ঘন্টা এসি বন্ধ থাকা এবং কক্ষে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক মনে করেন তিনি। বলেন, রোগীর জীবনের সাথে অবহেলা মেনে নেওয়া হবে না। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়ানোর চেষ্টা করেছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের উন্নয়নে সরকার কাজ করবে এবং মেডিকেল কলেজটির শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা হবে। রোগীদের প্রতি আরও যত্নশীল ও মানবিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। একটা বেনিফিট পায় আসামিরা, তবে এই ক্ষেত্রে পাবেন আমার বিশ্বাস, কারণ আদালত জানে কি নির্মমভাবে, মানে 6টা শিশু কি নির্মম পরিস্থিতিতে তারা মারা গিয়েছে। ইট ওয়াজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু, আদালত জানে। আমার বিশ্বাস এই বেনিফিট আদালত ওনাদেরকে দিবেন না, কারণ একটা ফৌজদারি মামলা হয়েছে ওনাদের বিরুদ্ধে ডিসিস্টের পক্ষ থেকে।
রাজশাহীর পিরোজপুর রাউথা সীমান্তে জড়ো করা ২৩ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। রাজশাহীর চারঘাট উপজেলার বিকল্প বিওপির কমান্ডার জানান, শুক্রবার চারঘাট উপজেলার পিরোজপুর রাউথা সীমান্তের বিপরীতে পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদে জেলার কাগমারি চর এলাকায় প্রায় ১৫০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখা হয়। তাদের মধ্যে ২৩ জনকে কাগমারি ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের তত্ত্বাবধানে পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে দুটি নৌকায় করে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের কারণে নৌকাগুলো ছাড়তে পারেনি। বাধ্য হয়ে গত রাতে শূন্যরেখার ভারতীয় অংশে ভুক্তভোগীদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় আটকা পড়া ৯ নারী, পুরুষ ও শিশুকে ফেরত নেয়নি বিএসএফ। এ বিষয়ে বিজিবির সাথে আনুষ্ঠানিক পতাকা বৈঠকে পুশিনের ঘটনা অস্বীকার করে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে বিএসএফ। বিজিবি জানায়, রোববার ভোরে আসাম রাজ্যের ঝালুরচর সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়, ফলে তারা সেখানেই আটকে রয়েছেন। পুশিন বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, শূন্যরেখায় যারা অবস্থান করছিল তাদের কি সরিয়ে নেওয়া হয়েছে? কি তথ্য রয়েছে আপনার কাছে, একটু জানাবেন। জ্যোতি, আমি এখন থেকে ঠিক ৫-৭ মিনিট আগে কথা বললাম জামালপুরের বিজিবি অধিনায়ক ৩৫ বিজিবি অধিনায়ক হাসানুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে। এখন পর্যন্ত বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের সুরাহা হয়নি, যার ফলে প্রায় ৪৮ ঘন্টা পার হয়ে গেছে। এখন সকাল 11:30টার কাছাকাছি। তার মানে আমরা যদি বলি যে রোববার সকাল ৬টা থেকে আজকে সকাল 11টা পর্যন্ত, মানে ৫০ ঘন্টার অধিক সময় পাবে এড়িয়ে গেলেও এখন পর্যন্ত তাদের বিষয়ে দুই রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর কোনো সিদ্ধান্ত আসেনি, যার ফলে রৌমারীর দুইটি সীমান্ত রয়েছে, ইজলামারি এবং হচ্ছে গয়টাপাড়া। এই দুইটা সীমান্তে ৯ জন রয়েছে, এর মধ্যে 2 জন কিন্তু শিশু বাচ্চা রয়েছে। যা এই শিশু বাচ্চা মানবতার জীবনযাপন করছে। বিএসএফ এর পক্ষ থেকে শুকনা খাবার, প্লাস্টিক বা পলিথিন দেয়া হচ্ছে তাদের আশ্রয়ের জন্য। এদিকে বিজিবি এবং বাংলাদেশি যারা নাগরিক রয়েছে তাদের পক্ষ থেকে শুকনা খাবার, ছাতা, এভাবে পানি বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতেছে। তবে এখন পর্যন্ত তারা এই ৯ জনেই কিন্তু রয়েছে সীমান্তের শূন্যরেখার মধ্যে। আর এটা নিয়ে গ্রামবাসী অভ্যন্তরে যেসব গ্রামবাসী রয়েছে, বিজিবি এবং সীমান্ত রক্ষী বাহিনী, ভারতের বিএসএফ, তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারা যদি ফেরত নিয়ে যায় বা যে আন্তর্জাতিক নিয়মে যে আইনে যে নিয়মটা রয়েছে যদি বাংলাদেশি হয়ে থাকে সেটা যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। আর গত রবিবারে পতাকা বৈঠক হওয়ার পরেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো সাড়া দেয়নি, যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই ৯ জন শিশু বাচ্চা সহ ৯ জন নারী পুরুষ তারা কিন্তু মানবতার জীবনযাপন করছে, যার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এটা সমস্যার সমাধান না করলে কুড়িগ্রামে বৈরী আবহাওয়া এবং অধিক তাপমাত্রার কারণে যে কোনো সময় তারা অসুস্থ হয়ে পড়বে এবং একটা দুর্ঘটনা একটা শঙ্কা রয়েছে। জ্যোতি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। কাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় ৩য় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সাধারণ মানুষদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। সেই সাথে দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরাও। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজারে কাল সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেষ সময় চলছে সভাস্থল সাজানো, সৌন্দর্যবর্ধনের কাজ। আর তো আইছেন না, এবার তো নতুন খতম, আমরা খুব আনন্দিত, খুব খুশি। আমরা এই জন্য আমরা সপ্তাহ সুন্দর বন্দর করলাম। কাজ করতেছি দ্রুত গতিতে, সময় খুব সীমিত, আমরা রাত্রেও করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী আসার উপলক্ষে 7-10 দিন ধরে কাজ আমরা চলে, আরো পার্টি চলে, আরো 8টা কিয়া, মানে 4-5 গ্রুপে আছে কাজ।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে মাঠের কাজে সহায়তা করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। তবে তারেক রহমানের নির্দেশে জেলার কোথাও রাখা হয়নি ব্যানার, ফেস্টুন ও তোরণ। জরাজীর্ণ রাস্তাঘাট প্রশস্ত হবে, আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এদিকে দৃষ্টি দিবেন। অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত, প্রিয় নেতাকে বরণ করার জন্য আমরা প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফর সাথী হয়ে ব্যানগার্ডের মতো আমরা থাকবো ইনশাল্লাহ। সংশ্লিষ্টরা মনে করছেন জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর এই সফর। সুষ্ঠুভাবে সমাবেশ সম্পন্ন করতে সকল প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানালেন ইউএনও। প্রস্তুতি প্রায় শেষ দিকে। আমাদের মাঠ সজ্জা, প্যান্ডেল নির্মাণ করা, স্টেজ সজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত রয়েছে। বুধবারের সফর ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফর ইতিবাচক বার্তা নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মী ও জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দীর্ঘ 11 ঘণ্টা ব্যাপী জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারি স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মামলায় কলকাতার সল্ট লেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর আগের দিনও বিধানসভায় বিরোধী দলনেতা নিয়োগ সংক্রান্ত নথিতে এমএলএদের স্বাক্ষর নকলের অভিযোগে প্রায় 8.5 ঘণ্টা ধরে সিআইডির জেরার মুখোমুখি হন তিনি। দীর্ঘ জেরা শেষে বেরিয়ে আসার পরপরই প্রতিদ্বন্দ্বী দল বিজেপির বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন তিনি। ঘোষণা দেন কোনোভাবেই আত্মসমর্পণ করবেন না বিজেপির কাছে। প্রতিরক্ষায় নতুন মাইলফলক অর্জন করেছে ভারত। সফলভাবে নতুন দূরপাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে দেশটি, নিশ্চিত করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সোমবার ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপে সাবসনিক মিসাইলটির পরীক্ষা চালানো হয়। উৎক্ষেপণের পর গতিপথ, প্রপালশন, গাইডেন্স এবং নেভিগেশন সিস্টেম সহ সব কয়টি মানদণ্ড নিখুঁতভাবে পূরণে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্রটি। মূলত ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়তে পারে মিসাইলটি, রয়েছে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতাও। দিল্লির দাবি, শত্রু ভূখণ্ডের অনেক গভীরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পারে মিসাইলটি। ভারতের সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ক্ষেপণাস্ত্রটির নকশা ও অভ্যন্তরীণ সিস্টেমগুলো।